Assalamu alaikum everyone and very good evening. আমরা আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট PGDHRM প্রোগ্রাম আমাদের ওয়ান অফ দ্য সিগনেচার প্রোগ্রাম ফর ওয়ার্ল্ড একাডেমি এবং খুবই প্রমিনেন্ট একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামটার দুইটা খুব গুরুত্বপূর্ণ রেকগনিশন আছে। একটা হচ্ছে SHRM, সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। ওনারা এই অ্যাসোসিয়েশন, আমরা যারা এইচআর কাজ করি তারা সবাই জানি SHRM সম্পর্কে। সো SHRM recognized World Academy's program as a academically aligned program. ওয়ার্ল্ড একাডেমি এর এই প্রোগ্রামটাকে SHRM একাডেমিক্যালি অ্যালাইন্ড প্রোগ্রাম হিসাবে স্বীকৃতি দিয়েছে। একাডেমিক্যালি অ্যালাইন্ড প্রোগ্রাম মিনস SHRM 2000-এর মতো ইউনিভার্সিটিকে এই রেকগনিশনটা দিয়েছে, একাডেমিক্যালি অ্যালাইন্ড ইনস্টিটিউট, এবং তাদের প্রোগ্রামগুলোকেই, তাদের পার্টিকুলারলি এইচআর এর যে মাস্টার্স বা অনার্স প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামগুলোকে তারা রেকগনিশন দেয়। আর আমার জানার মধ্যে আমরাই প্রথম আই মিন একমাত্র ইনস্টিটিউট যারা SHRM এর রেকগনিশনটা পেয়েছি। এবং আমাদের এই PGDHRM কোর্সটাকে তারা মাস্টার্স লেভেলের রেকগনিশন দিয়েছে। দে ইভালুয়েটেড আওয়ার কারিকুলাম অ্যান্ড ট্রিটেড অ্যাজ লেভেল অফ মাস্টার্স। সো এটা একটা বড় অ্যাচিভমেন্ট ফর আওয়ার PGDHRM প্রোগ্রাম। At the same time, HRCI, Human Resource Certification Institute US, যারাও একটা বড় HR সার্টিফিকেশন বডি, তারাও তাদের তাদের যে তিনটা প্রোগ্রাম আছে, SPHRI, PHRI এবং PHRI, যে ইন্টারন্যাশনাল দের জন্য যে প্রোগ্রামটা মাল্টি কান্ট্রির জন্য, তো ওগুলোর মধ্যে থেকে SPHRI যেটা সিনিয়র প্রফেশনাল, যেটা ওইটার কারিকুলাম অ্যালাইনমেন্ট তারা ডিক্লেয়ার করেছে। আমাদের কারিকুলামটাকে অ্যাসেসমেন্ট করে তারা দেখেছে যে এইটা SPHRI কারিকুলামের সাথে যথেষ্ট পরিমাণ মিল আছে, যে কারণে কারিকুলাম অ্যালাইনমেন্ট উইথ SPHRI এই হচ্ছে HRCI এর রেকগনিশন পার্ট। সো এই দুইটা বড় বড় রেকগনিশন আছে আমাদের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। ইন অ্যাডিশন টু দ্যাট, যাদের আগে থেকেই SHRM বা HRCI অথবা ATD তিনটার যে কোনোটার কোনো সার্টিফিকেশন করা আছে, দে উইল ক্লেম 72 পয়েন্টস অ্যাজ এ রিসার্টিফিকেশন পয়েন্ট। Thank you, Shams Rubel. So, World Academy is one of the largest professional certification institute in the world. এখন পর্যন্ত আমরা ওয়ান অফ দ্য বলে যাচ্ছি, বিকজ অফ আরও থাকতে পারে, বাট আমাদের মিশন হচ্ছে উই উই শুড বি দ্য লার্জেস্ট প্রফেশনাল সার্টিফিকেশন বডিজ ইন দ্য সার্টিফিকেশন অর্গানাইজেশন ইন দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে আমাদের টার্গেট। আমরা মিশন 2030-র মধ্যে এই টার্গেটটা অ্যাচিভ করতে চাই উইথ দ্য ব্লেসিং অফ অলমাইটি অ্যান্ড উইথ দ্য সাপোর্ট অফ ইউ পিপল। Our motto is shaping expertise, nurturing ambitions, and elevate your potential. For your information, আমরা এখন প্রায় 11টার মতো কান্ট্রিতে আমাদের অফিস অপারেট করছি, এবং 65 কান্ট্রিজে আমাদের ইন 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 আই মিন পার্টিসিপেশন আছে বা প্রেজেন্স আছে থ্রু ডিফারেন্ট চ্যানেলস। আমরা একটা ISO সার্টিফাইড অর্গানাইজেশন। ISO অনেকগুলো প্রোগ্রাম, অনেকগুলো সার্টিফিকেশন আমাদের আছে। আর এই হচ্ছে আমাদের গ্লোবাল ল্যান্ডস্কেপ। আমাদের 65+ কান্ট্রিজে আমাদের প্রেজেন্স। আমরা প্রায় 35টা কান্ট্রি কভার করেছি ইন লাস্ট 2 years, 200+ programs from academic to certified. We have collaboration with different companies, 30,000+ alumni all together from across from 65 countries in the world, যেটা আমরা আসলে 100 কান্ট্রিজে নিয়ে যাওয়ার জন্য একটা টার্গেট সেট করেছি ইন 2027। 132 instructors from around 15 countries, 30+ alumni out of these 30,000 hold C-suite roles. That means senior level professionals also trusted us, and they are also comfortable. 95% course completion rate,
Why it is the right choice? Because 150 certified programs আমাদের certified credential আছে in different areas, in HR, in supply chain, in project management, in health and safety, in so many areas, and altogether the number is 150, which is counting every month, every week. 30 plus মাস্টার্স প্রোগ্রাম আমাদের কোলাবোরেশন করা আছে ইউনিভার্সিটির সাথে, কাপল অফ ইউনিভার্সিটিস ফ্রম ইউএস, ফ্রম ফ্রান্স, এবং তাদের কোলাবোরেশন আমরা মাস্টার্স প্রোগ্রাম অফার করে থাকি। 30টার বেশি মাস্টার্স প্রোগ্রাম আছে, 40টার বেশি ডিপ্লোমা প্রোগ্রাম আছে, 20 প্লাস ফ্রি ওয়ার্কশপ আমরা করেছি ইন 2024। স্কলারশিপস অ্যাভেলেবল আছে ফর মাস্টার্স লেভেল। আমাদের একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম আছে, খুব ইউজার ফ্রেন্ডলি এবং খুবই রিসোর্সফুল। ক্রেডেনশিয়াল দিই আমরা প্রতিটা প্রোগ্রামের জন্য। ক্রিডলি হচ্ছে পিয়ারসন এডুকেশন গ্রুপের একটা পার্ট, তারা আমাদের এই ক্রেডেনশিয়ালগুলো ইস্যু করে থাকে। ইউনো, ক্রিডলি কিন্তু এসএইচআরএম, ক্রিডলি কিন্তু এইচআরসিআর সবগুলোর ক্রেডেনশিয়ালই কি ক্রিডলি ইস্যু করে থাকে। দ্যাট ইজ আওয়ার গ্লোবাল অ্যাফিলিয়েশন, অ্যাক্রেডিটেড ইনস্টিটিউট বাই এনকিউএল। এনকিউএল হচ্ছে একটা অফ কল রেগুলেটেড অ্যাওয়ার্ডিং বডি ইন দ্য ইউনাইটেড কিংডম। সো আমরা তাদের অ্যাক্রেডিটেড ইনস্টিটিউট, অ্যাফিলিয়েটেড উইথ এনওসিএন, এটাও একটা অ্যানকোয়াল রেগুলেটেড অ্যাওয়ার্ডিং বডি ইন ইউকে, member of American Accreditation Association, approved center by Cambridge Academy of Professional UK, and approved center by Prof Qual UK. আমাদের এই প্রোগ্রামটা also validated by Prof Qual UK, approved center by Board of HR Certification UK, and approved provider of HRCI, SHRM, and HED, SHRM Academically Aligned Institute. I told earlier, এটা আমাদের একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড প্রফেশনাল রেকগনিশন, যে কারণে আমরা এই স্টাম্পটা, এই যে রাউন্ড স্ট্যাম্প, এই স্ট্যাম্পটা কিন্তু আমরা পিজিডিএচআর এর সার্টিফিকেটে ইউজ করতে পারি। Then accredited institute by International Professional Accreditation Council, which is Singapore-based organization, where the member for CPD group, আমাদের CPD certification আছে, partner with Singapore Training and Development Association, which is STANA, and partner institute with KPI specialist, and another partner institute, Academy of Business English and Communication. So এটা হলো আমাদের global affiliation synopsis. This program, Postgraduate Diploma in Human Resource Management, validated and quality assured by Prof. Qual. It's an independent qualification awarding body for higher education in United Kingdom. Recognition আছে HRCI, SHRM, and ATGর। এবং এই পার্টিকুলার প্রোগ্রামটা একাডেমিক্যালি অ্যালাইন প্রোগ্রাম এবং কারিকুলাম অ্যালাইনমেন্ট উইথ SPHRI। সো এই দুইটা স্টাম্পে আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে আমাদের একটা ডিজিটাল ব্যাজ, যে ব্যাজটা ইস্যু করে ক্রিডলি, which is part of Pearson Education Group। এরকম হলো আমাদের সার্টিফিকেট, এটা হলো আমাদের ট্রান্সক্রিপ্ট। সো এই দুইটা জিনিস আপনারা পাবেন, প্রিন্টেড অ্যান্ড ইলেকট্রনিক বোথ। সাকসেস স্টোরি, 22টা ব্যাচ আমরা কমপ্লিট করেছি, 23 নাম্বার ব্যাচ রানিং। 1148 professionals from 33 countries completed PGDHRM program. So that it's a very big achievement for the last couple of years. আমাদের অ্যালামনাইরা যেখানে কাজ করে in different countries, in different organizations, governments, banks, group of companies, multinationals, NGOs. So different organization here, even UN organization. So I mean, industry-wise variation আছে, country-wise variation আছে, আপনার বিজনেস নেচারে ভেরিয়েশন আছে। সো আমাদের অ্যালামনাইরা বিভিন্ন জায়গায় কাজ করে থাকে। এটার ফিচারগুলো যদি দেখি, 48 প্র্যাকটিক্যাল ফোকাস মডিউলস, যে মডিউলগুলো নিয়ে আমাদের সুমিত স্যার, ওয়ান অফ দ্য ভেরি প্রমিনেন্ট রিসোর্স ফর পিজিডিএইচআরএম প্রোগ্রাম, অনেকগুলো ক্লাস উনি নিয়ে থাকেন। সো উনি কথা বলবেন হাউ হোয়াট উইল বি লার্নিং পয়েন্ট ফ্রম দিস। আমাদের টোটাল ডিউরেশন 9 মান্থস। লাইভ অনলাইন ক্লাস আমরা করে থাকি থ্রু জুম, এবং ক্লাস হয়ে থাকবে ফ্রাইডেতে 4টা থেকে 7টা বাংলাদেশ টাইম। এক্সাম দিবেন অনলাইনে, ক্লাস রেকর্ডিং আমরা দিয়ে থাকি। ফ্রি বুকস অ্যান্ড ম্যাটেরিয়ালস আপনারা পাবেন, আপনাদের কিছু কিনতে হবে না, ইন্টারেক্ট করতে পারবেন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে। চ্যাট সাপোর্ট আছে আমাদের।
টোটাল 48টা মডিউলে 48টা ক্লাস হবে, এক একটা ক্লাসের ডিউরেশন হচ্ছে 1.5 ঘন্টা করে, এবং একই দিনে দুইটা ক্লাস হবে। তার মানে অ্যাট স্ট্রেস দুইটা ক্লাস পাবেন আপনি এভরি ফ্রাইডেতে 3 আওয়ার্স। ইন বিটুইন হয়তো 5-10 মিনিটসের ব্রেক অ্যাকর্ডিং টু দ্য ট্রেনার অ্যান্ড দ্য পার্টিসিপেন্টস ডিজায়ার। আর প্র্যাকটিক্যাল অ্যান্ড রিভিউ ক্লাস আছে 12টা প্রতিটা ইউনিটের জন্য। টোটাল 12টা ইউনিট বা 12টা সাবজেক্ট আছে আমাদের। এক একটা সাবজেক্টের আন্ডারে 4টা করে মডিউল আছে। সো এভরি সাবজেক্টস হ্যাভিং ওয়ান ইন্ডিভিজুয়াল রিভিউ সেশন। বাট রিভিউ সেশনটা কিন্তু শুক্রবারে না, এটা হবে ইদার মানডে, টিউসডে ওর ওয়েনেসডে, যে কোনো একটা দিনে আমরা সেট করে নিব। এক্সাম ডে হচ্ছে স্যাটারডে। সো ক্লাস হচ্ছে ফ্রাইডে, ফ্রাইডেতে 4টা থেকে 7টা। এক্সাম দিবেন আপনি স্যাটারডেতে 9:30 থেকে 10:30, 1 ঘন্টার এক্সাম হবে। ইটস নট এভরি উইক, বাট আই মিন টোটাল 12 এক্সাম হবে, আরও 12 মেকআপ এক্সাম হবে। মেকআপ এক্সামগুলো হয়তো স্যাটারডেতে হবে না, সেটা অন্য কোনো একটা দিনে হবে। ইচ মডিউল উইল হ্যাভ ওয়ান গ্রুপ ওয়ার্ক অ্যান্ড ক্লাস অ্যাক্টিভিটি। আমরা ক্লাসের মধ্যে গ্রুপ ওয়ার্ক বা অ্যাক্টিভিটি করে থাকি। সো 2-4টা মডিউল এক্সেপশন থাকতে পারে, বাট মেজরিটি ক্ষেত্রে আমাদের আমাদের যারা ট্রেনার থাকেন দে আর ভেরি মাচ কম্পিটেন্ট, দে আর ভেরি প্রফেশনাল। তারা কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করা লোক। সো তারা এক্সপিরিয়েন্স শেয়ার করেন এবং ওই অনুযায়ী গ্রুপ ওয়ার্ক বা এনগেজমেন্ট করে থাকেন। এবং participants will solve the problems of the questions and 10 marks for these questionnaires. তার মানে এভরি ক্লাসে এই যে পরীক্ষাটা হবে বা আপনার গ্রুপ ওয়ার্কের মাধ্যমে যে অ্যাসেসমেন্টটা হবে 10 মার্কস করে করে, সেইটা কিন্তু যোগ হবে আপনার সাথে ফাইনাল গ্রেডের সাথে, মাথায় থাকা যেত। এগুলো আমরা ডিটেল করবো না, এটা সুমিত স্যার করবে। এর বাইরে আর কিছু অ্যাডমিনিস্ট্রেশন পার্টে আছে কিনা একটু দেখে নিই। অ্যাসেসমেন্টটা একটু দেখি আমরা। এখানে ইউনিট ওয়াইজ 12টা এক্সাম হবে। এক্সামে 3টা পার্ট থাকে। একটা পার্ট হচ্ছে এমসিকিউ, যেটা 40 নাম্বার। একটা থাকে এসএ টাইপ কোয়েশ্চেন, 40 নাম্বার। সো এই দুইটা পার্ট এক্সামে কভার হবে, আর যে বাকি 20 নাম্বার থাকতেছে সেই 20 নাম্বার হবে অ্যাসাইনমেন্টে। তার মানে এই ইউনিট ওয়াইজ আপনাকে আরেকটা অ্যাসাইনমেন্টও সাবমিট করতে হবে। আর ক্যাপস্টোন প্রজেক্ট সাবমিট করবেন দুইটা, ইউনিট 1 এবং সরি পার্ট 1 এবং পার্ট 2। ইউনিট 1 থেকে ইউনিট 6 পর্যন্ত পার্ট 1, ইউনিট 7 থেকে ইউনিট 12 পর্যন্ত পার্ট 2। দুইটা পার্টে ক্যাপস্টোন প্রজেক্ট সাবমিট করবেন। প্রজেক্ট আর অ্যাসাইনমেন্টের তফাৎ হচ্ছে অ্যাসাইনমেন্ট একটু ছোট পরিসরে হয়, প্রজেক্ট একটু ডিপার অ্যানালাইসিস থাকে। এছাড়া গ্রুপ ওয়ার্ক থাকবে এবং প্রেজেন্টেশন হবে একটা। গ্রুপ ভাগ করে দেবো আমরা, গ্রুপে কাজ করবেন এবং প্রেজেন্টেশন হবে। দেন অলসো ভাইভা হবে, ওয়ান অন ওয়ান ভাইভা, সেটাও জুমে হবে। আমাদের প্যানেল থাকবে, আপনারা একজন একজন করে ওয়েটিং জোন থেকে আমরা টেনে টেনে ভাইভা নিব। and you need to qualify in each component separately. এই হলো আমাদের টোটাল অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্ক। কোর্স অ্যাসাইনমেন্ট 12টা, প্রত্যেকটা ইউনিটের জন্য একটা করে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। এক একটা অ্যাসাইনমেন্টের 20 মার্কস, 1 উইক ডিউরেশন। ইন কোর্স অ্যাক্টিভিটিতে 120 নাম্বার টোটাল। প্রত্যেকটা আই মিন যে আমি আই মিন যে 24টা ক্লাস হবে, আমরা বেস্ট 12। তার মানে আপনি যদি কোনো কারণে 12টা ক্লাসও মিস করেন তাতেও আপনার কোনো প্রবলেম নাই, বেস্ট 12 ক্লাসের মার্কটাকে যোগ করা হবে। তাহলে এক একটা ক্লাসে 10 করে হলে বেস্ট 12 মিনস 120। আর ফাইনাল এক্সাম যেটা আছে, সেই এক্সামের প্রতিটা মার্কস হচ্ছে 80 করে। এখানে 80 নাম্বার এক্সামে, এই 20 নাম্বার হচ্ছে আপনার ইউনিট ওয়াইজ অ্যাসাইনমেন্টে, দুইটা মিলে 100 করে এক একটা ইউনিটের জন্য। আর 300 মার্কস হচ্ছে ক্যাপস্টোন প্রজেক্টে, যেটা দুইটা ভাগে ভাগ করা হবে 150-150 করে। এই হলো টোটাল স্কোরিং ফ্রেমওয়ার্ক। এটা হলো গ্রেডিং সিস্টেম। 50%-এর অ্যাবাভ হলেই পাস, 50%-এর নিচে নেমে গেলে ফেল, এফ গ্রেড। সো 50% যদি হয়, 50 সরি এটা লেস দেন, এটা গ্রেটার দেন হবে, আই এম সরি। সো গ্রেটার দেন 50% মানে সি, 55% মানে বি মাইনাস। তার মানে এই মাঝখানে যে 50 থেকে 55 পর্যন্ত কিন্তু আপনার গ্রেডটা সি থাকবে, 55 থেকে 60 পর্যন্ত বি মাইনাস হবে। এরকমভাবে গ্রেড হবে, গ্রেড থেকে পয়েন্টে কনভার্ট হবে, হয়ে আপনার জিপিএ ক্যালকুলেশন করা হবে। আপনারা রিভিউ সেশন পাবেন, ক্যাপস্টোন প্রজেক্ট দিবেন, ক্লাস রেকর্ডিং আমরা দিব। অপরচুনিটি টু অ্যাটেন্ড মেকআপ এক্সাম, কোনো টাকা ছাড়াই একটা মেকআপ এক্সাম পাবেন প্রত্যেকটা ইউনিটের জন্য, যেটা আপনি অ্যাটেন্ড করতে পারেন। ক্লাস ম্যাটেরিয়ালটা আমরা 1 থেকে 2 দিনের মধ্যে দিয়ে দিয়ে থাকি।
দেন নোটিফিকেশন পাবেন, আপনাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, সেখানে নোটিফিকেশন পাবেন। এবং ক্লাসগুলো কখনো কখনো আমরা সিকোয়েন্সিয়ালি না গিয়ে ইন্ডিপেন্ডেন্ট ইউনিট শুরু করতে পারি, যেহেতু ইন্ডিপেন্ডেন্সি আছে ইউনিটগুলোর মধ্যে। অ্যাটেন্ডেন্স আমরা রেকর্ড করব, সো যখনই আপনি ক্লাসে জয়েন করছেন তখন আপনার ফুল নেমটা ব্যবহার করবেন, যাতে সিস্টেম আপনার অ্যাটেন্ডেন্সটা ডিটেক্ট করতে পারে। ইলেকট্রনিক সার্টিফিকেট পাবেন 1 থেকে 2 সপ্তাহের মধ্যে। ডিজিটাল ব্যাজ পাবেন উইদিন, আই মিন অ্যাট দ্য সেম টাইম উইথ ইলেকট্রনিক সার্টিফিকেট। আর প্রিন্টেড সার্টিফিকেট সাধারণত 4 উইক্সের মধ্যে পেয়ে যাবেন বাংলাদেশি সবাই। সো 4 উইক্সের মধ্যে আপনারা প্রিন্টেড সার্টিফিকেট পেয়ে যাবেন আশা করা যায়। এই হলো মোটামুটি কোর্স অ্যাডমিনিস্ট্রেশন। সো 4টা ফেজ। একটা প্রি কোর্স থাকে, প্রি কোর্স অ্যাসাইনমেন্ট, যেটা হয়তো কাল পরশুর মধ্যে অ্যাভেলেবল হবে পোর্টালে। আপনারা উইদিন 1 উইক বা 2 উইক্সের মধ্যে এটা দিয়ে দিবেন। তারপরে ক্লাস করবেন ফেজ 2-তে। ফেজ 3 হচ্ছে অ্যাসেসমেন্ট হবে বা প্রজেক্ট সাবমিশন। ফেজ 4 সার্টিফিকেশন। এই হলো টোটাল আপনার পার্ট, অ্যাডমিনিস্ট্রেশন পার্ট। আমি এবার কারো জন্য কোনো কোয়েশ্চেন থাকে অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড, সেটা করতে পারেন, নাহলে আমরা সুমিত স্যারের কাছে ছেড়ে দিব কোর্সের লার্নিং পয়েন্টস গুলো নিয়ে আলোচনা করার জন্য, কি কারণে এই কোর্সটা আপনার জন্য বেনিফিশিয়াল। আমার মনে হয় কোনো কোয়েশ্চেন নাই, আর থাকলেও আমরা আছি, অসুবিধা নেই, আপনি যে কোনো সময় কোশ্চেন করতে পারবেন। সো লেটস ওয়েলকাম আওয়ার রিসোর্স পার্সন মিস্টার সুমিত ভট্টাচার্য ফর এক্সপ্লেইনিং দ্য ডিটেলস। থ্যাংক ইউ। স্যার প্লিজ। থ্যাংক ইউ স্যার। সো বেসিক্যালি উনি যেটা বললেন অ্যাবাউট দ্য কোর্স, অ্যাবাউট দ্য অ্যাফিলিয়েশন, এবং অ্যাবাউট দ্য মেজর পার্ট, দ্যাট ইজ কি করে কোর্সটা হবে এবং তার অ্যাডমিনিস্ট্রেশন। তো আহ, এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমাদের কি কি, বেসড অন সেভারেল মডিউলস যা ডিসকাস করলাম, প্রতিটা মডিউলে আমরা কি কি কভার করব, কারণ এই কোর্সটা এত কম্প্রিহেন্সিভ, যেখানে এইচআর এর সবকটা টপিকে ইন ডিটেল টাচ করা আছে। একদম এইচআর প্রোগ্রাম, এইচআর একটা কোম্পানিতে এইচআর শুরু যেখান থেকে হয় প্রায় একদম সেখান থেকে আছে। তো বেসিক্যালি যদি আমরা আহ, দেখি ট্যালেন্ট অ্যাকুইজিশন মডিউলের আন্ডারে প্রথম মডিউল আমরা দেখবো হচ্ছে জব অ্যানালিসিস। জব অ্যানালিসিস কি তার আমরা একটা বেসিক্যালি, অ্যাপার্ট ফ্রম দ্য আইডিয়া, জব অ্যানালিসিস আমরা দেখবো হচ্ছে থ্রু প্র্যাকটিক্যাল মেথড কি করে জব অ্যানালিসিস করা যায়। জব অ্যানালিসিস কি? বেসিক্যালি জব অ্যানালিসিস ইজ নাথিং বাট, জব কি সিম্পল, জব হচ্ছে ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস, লিস্ট অফ টাস্ক, ডিউটি ও রেসপন্সিবিলিটিস। নাও হোয়াট ইজ জব অ্যানালিসিস? জব অ্যানালিসিস হচ্ছে when this task and responsibility যখন কেয়ারফুলি এক্সামাইন করে, যখন আমরা রাইট টাস্ক বা রাইট রোল রেসপন্সিবিলিটি রাইট পার্সনকে যখন আমরা অ্যালার্ট করি বা যখন আমরা ট্যাগ করি, তখন সেটা হয় জব অ্যানালিসিস। এর একটা সাইন্টিফিক মেথড আছে, যে মেথডটা দিয়ে আমরা রাইট লোককে রাইট জব রেসপন্সিবিলিটি দিতে পারি। কেন এর উপকারিতা? কারণ যদি রাইট লোককে রাইট জব না দিই, তাহলে লোকজন তার ডোমেন এক্সপার্টাইজ ইউজ করতে পারবে না, অটোমেটিক্যালি লোকজন আমার কোম্পানিতে ছেড়ে যাবে। জব অ্যানালিসিসের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারি যে কোন জবটা কার জন্য রাইট ফিট। এর সঙ্গে পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেমের কিন্তু কোনো সম্পর্ক নেই, কমপ্লিটলি ডিফারেন্ট। অ্যাকচুয়ালি এইচআর স্টার্টসই হয় জব অ্যানালিসিস থেকে, কারণ জব অ্যানালিসিসের বাই প্রোডাক্ট হচ্ছে জব ডেসক্রিপশন, জব স্পেসিফিকেশন। সো এই জব ডেসক্রিপশন যখন বেরিয়ে গেল, তখন আমরা দেখবো এইচআর প্ল্যানিং। এইচআর প্ল্যানিং মানে টিপিক্যাল ওই কতজন লাগবে শুধু সেটা নয়। এইচআর প্ল্যানিং রিপ্রেজেন্টস যে আমার কতজন লাগবে, তো ডেফিনেটলি কোথায় কোথায় এবং কেন লাগবে। সো জব অ্যানালিসিস, এইচআর প্ল্যানিং, দিস টু আর ইন্টার রিলেটেড। আমি একটা এক্সাম্পল দিই, লাইক এইচআর প্ল্যানিং কিরকম ভাবে মানে কর্পোরেটে রেজিস্টার হওয়া উচিত। সে আপনার একটা অর্গানোগ্রাম চার্ট আছে, সেই অর্গানাইজেশন চার্টে যদি কোনো পজিশন ভেকেন্ট না থাকে, নতুন পজিশন আমি ক্রিয়েট করতেই পারবো না, কারণ ওইটা আমার প্ল্যানিং এ নেই। সো এইচআর প্ল্যানিং বলতে বোঝায় নট অনলি অর্গানোগ্রাম মেকিং, বাট হাউ টু মেক দ্য রিপোর্টিং হায়ারার্কি ইন সাচ এফেক্টিভ ওয়ে যাতে রাইট রিপোর্টিং হয়, রাইট ডেলিভারেবলস হয়। কারণ রাইট ডেলিভারেবলস আমরা, আমাদের বেস হচ্ছে জব ডেসক্রিপশন, যেটা জব অ্যানালিসিস থেকে পেয়েছি।
এই ডেলিভারেবলস গুলো যখন আমরা রাইটলি অ্যাসাইন করব উইথ হাউ মেনি পার্সেন্ট, যে কারা এই জব, কতজন মিলে জবগুলো করতে লাগবে, কত দিনে লাগবে, এই সমস্ত কিছু কেটার করা হবে প্র্যাকটিক্যালি এই এইচআর প্ল্যানিং মডিউল 2 তে। যখন আমার এইচআর প্ল্যানিং হয়ে গেল, জব এনালিসিস হয়ে গেল, তখন আমরা যাব কম্পিটেন্সি ম্যাপিং এ। এটা একটা এগেইন ওয়ান প্র্যাকটিক্যাল পয়েন্ট। কম্পিটেন্সি কি? বেসিক্যালি কম্পিটেন্সি রিলেটস টু মাই বিহেভিয়ারাল অ্যাট্রিবিউটস, যেটা আমাদের স্কিলকে আমাদের ধারালো করে তোলে, আরো শার্প শার্প করে তোলে। মানে টু শার্পেন দ্য স্কিল কম্পিটেন্সি ইজ মাস্ট। হুম। সেই কম্পিটেন্সি মানে বিহেভিয়ারাল অ্যাঙ্গেল, সে ফর অ্যান এক্সাম্পল বিজনেস অ্যাকিউমেন, সে ফর অ্যান এক্সাম্পল প্রবলেম সলভিং, যেটা আমার ডোমেনের নয়। মানে আমি এইচআর এ আছি, এইচআর রিলেটেড যা আমার কেপিআই, দ্যাট ইজ কল কেপিআই বা কেআরএ, কেআরএ থেকে কেপিআই, সেটা কিন্তু হচ্ছে আমার স্কিল, বা সেটা আমার, সেটাকে বলে কম্পিটেন্স। আর সেটা তো আমাদের থাকবেই অবভিয়াসলি, যেটা জব অ্যানালিসিস থেকে আমরা, জব রেডি থেকে আমরা কেপিআই বার করব। কিন্তু যেটা আমাদের মেন দরকার, হাউ টু মেক আউট একটা অর্গানাইজেশনের কি কি কম্পিটেন্সি, কোম্পানি হিসেবে কি কি কম্পিটেন্সি লাগবে, যে কম্পিটেন্সি গুলো কমন টু এভরিওয়ান, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আমাদের বিভিন্ন রোল আছে, কেউ জুনিয়র লেভেল, কেউ মিড লেভেল, কেউ আপার মিড লেভেল, কেউ লোয়ার মিড লেভেল, কেউ সিনিয়র মিড লেভেল, কেউ সিনিয়র লেভেল। তো এই প্রত্যেকটা লেভেলে আমাদের কি কি কম্পিটেন্সি লাগবে, সেটাকে বলে হচ্ছে রোল কম্পিটেন্সি। মানে এক একটা রোল, সে এইচআর হেডের যা কম্পিটেন্সি লাগবে, একটা এইচআর এক্সিকিউটিভের অন্য কম্পিটেন্সি লাগবে। এইচআর এক্সিকিউটিভের কম্পিটেন্সি লাগবে ডিসিশন মেকিং, এইচআর এক্সিকিউটিভের কম্পিটেন্সি লাগবে মেবি বিজনেস অ্যানালিসিস বা ডেটা অ্যানালিসিস। তো এই যে পোর্শন গুলো, এগুলো সব আমরা কেটার করব কম্পিটেন্সি ম্যাপিং এর মাধ্যমে। কারণ থার্ড স্টেপ কম্পিটেন্সি হচ্ছে ফাংশনাল কম্পিটেন্সি। এইচআর এ যেমন মেজর কম্পিটেন্সি রিকোয়ার্ড, সে ফর অ্যান এক্সাম্পল কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, সেটা এইচআর এর, এইচআর এর ফাংশন ওয়াইজ কি কি কম্পিটেন্সি, তারপর রোল ওয়াইজ কি কি কম্পিটেন্সি, আর বেস হচ্ছে অর্গানাইজেশনের, গোটা অর্গানাইজেশনের জন্য কি কি কম্পিটেন্সি। মানে অর্গানাইজেশন মানে কি? কয়েকজন লোকের সমষ্টি যারা একটা কমন গোলের জন্য রোজ কাজ করছে। তো সেই কমন গোলের জন্য রোজ যে কাজ করছে, তার জন্য কম্পিটেন্সি কি কি লাগবে, এবং এখন কে কোন কম্পিটেন্সি লেভেলে আছে, হাউ টু ম্যাপ আইডেন্টিফাই দ্য গ্যাপ, এবং গ্যাপের জন্য আমরা লার্নিং ডেভেলপমেন্ট কি ইনিশিয়েটিভ নেব, সেইটার আইডিয়া পাওয়ার জন্য আমাদের কম্পিটেন্সি ম্যাপিং মাস্ট। তাহলে কম্পিটেন্সি বিহেভিয়ার রিলেট করে। তাহলে জব অ্যানালিসিস আমার জব ডাইমেনশন দিয়ে দেয়, যেখানে আমার জব ডিসক্রিপশন পাওয়া যায়, সেই অনুযায়ী প্ল্যানিং করলাম। প্ল্যানিং করে দেখলাম কত জায়গায় কতগুলি লোক লোক লাগবে, কি কি ডেলিভারেবলস, কি কি কেপিআই, এবং কম্পিটেন্সি ম্যাপ করে দেখলাম আমার কি কি কম্পিটেন্সি দরকার সেই রোলটার থেকে, সেই ফাংশনের থেকে। ফোর্থ আছে হচ্ছে আমার রিক্রুটমেন্ট, সিলেকশন এন্ড প্লেসমেন্ট। অ্যাপারেন্টলি আমাদের মনে হয় রিক্রুটমেন্ট এন্ড সিলেকশন একটাই কথা। না, রিক্রুটমেন্ট হচ্ছে অ্যাকোয়ারিং দ্য ক্যান্ডিডেটস ফর দ্য নিড অফ দ্য অর্গানাইজেশন। সিলেকশন হচ্ছে আইডেন্টিফাইং দ্য রাইট ফিট আউট অফ দ্য অ্যাকোয়ার্ড ক্যান্ডিডেটস ফর অ্যাকমপ্লিশিং দ্য গোলস। তাহলে সিলেকশন ইজ মাচ মোর স্ট্র্যাটেজিক দ্যান রিক্রুটমেন্ট, যেটা আমরা এই কোর্সেতে শিখবো কিভাবে, এবং কিভাবে রিক্রুটমেন্ট সিলেকশনের মধ্যে তফাৎ কি। রিক্রুটমেন্ট এক্সটার্নাল হয়, সিলেকশন আমার ইন্টারনাল এবং এক্সটার্নাল দুটোই হতে পারে। তো এই রিক্রুটমেন্ট সিলেকশনের বেসিক ডিফারেন্স উইথ হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স শেয়ারিং, এবং আমাদের প্র্যাকটিক্যাল সেশন, যেটার মাধ্যমে আমরা শিখবো কি করে রিক্রুট করতে হয়, কি করে সিলেক্ট করতে হয়, সিলেক্ট করে আইডেন্টিফাইং দ্য রাইট পার্সন ফর দ্য রাইট রোল। অ্যান্ড ফাইনালি অনেক সময় দেখা যায় যে আমরা নতুন লোককে নিতে পারছি না বিকজ অফ বাজেট কনস্ট্রেন্ট এবং বিকজ অফ আদার। আবার অনেক সময় দেখা যায় একটা লোক, একজন কোনো এমপ্লয় পার্টিকুলার কোনো স্কিলে খুব পারদর্শী এবং কম্পিটেন্সিতে পারদর্শী। যেহেতু আমরা জব অ্যানালিসিস, এইচআর প্ল্যানিং, কম্পিটেন্সি ম্যাপিং দিয়ে আমরা স্কিল কম্পিটেন্সি রিকোয়ার্ড বার করে ফেলেছি, কেউ যদি পার্টিকুলারলি, সে সাপোজ সে সেলসে আছে, কিন্তু তার তার অ্যাকিউমেন্টটা বা তার তার কমপ্লিট বিজনেস, কমপ্লিট তার ডোমেন এক্সপার্টাইজটা জন্ম নিচ্ছে এইচআর এ, তখন আমরা তাকে এইচআর এ প্লেস করবো, দ্যাট ইজ প্লেসমেন্ট। তাহলে এই তিনটে রিক্রুটমেন্ট, সিলেকশন, প্লেসমেন্ট, এই তিনটে ডিফারেন্স, এবং তার সঙ্গে আমরা ফোকাস করব রিক্রুটমেন্ট এন্ড সিলেকশনের মেন ডিফারেন্স, রিক্রুটমেন্টটা কি, সিলেকশনটা কি, উইথ হ্যান্ডস অন এক্সারসাইজ এবং সিমুলেশন, বা আমরা অনেক সময় এতে রোল প্লেও করে থাকি। তো এটা যদি আমার বেসিক ফেজ হয়, আমাদের পরের ফেজ হচ্ছে
HRBP, HR business partnering, one of the hot subject in current scenario. এইচআরবিপি কি বেসিক্যালি, এইচআরবিপির কনসেপ্ট কি, এইচআরবিপি কে হয়, এইচআরবিপির জন্য কি কি কম্পিটেন্সি দরকার, এই সবগুলো আমরা কেটার করব। সেটা কেটার করার পরে আমরা চলে যাব মডিউল 6-এ, যেটাতে এইচআরবিপির ডাইমেনশন আমরা একটু অ্যাডভান্স লেভেলে ডিসকাস করবো অফ এইচআরবিপি, যাতে লোকজন সব ভালো করে বুঝতে পারে এবং কাজটা নিজের হাতে করতে পারে। সেটা কটা আমার ডাইমেনশন আছে, কটা আমার, সেই ডাইমেনশনের মাধ্যমে আমি কি করে আমি অ্যাকচুয়ালি এইচআরবিপি হতে পারবো। তো সেটার জন্য আমার প্রথম দরকার হচ্ছে বিজনেস অ্যাকিউমেন্ট, যেটা আমরা এই কোর্স থেকে শিখবো, হাউ টু গেইন দ্য নলেজ অফ দ্য বিজনেস। একটা তো কাজ করছি বহুদিন ধরে, নলেজ হয়ে গেল, হাউ কুইকলি উই ক্যান হ্যাভ দ্য বিজনেস অ্যাকিউমেন্ট। বিজনেস যেটা ভাবছি আমি সেটা ভাবছি কিনা, কতটা করতে পারছি সেটা আলাদা কথা। বিজনেস, বিজনেস মানে আবার বলছি, কতগুলো লোকের সম্মিলিত প্রচেষ্টা, সেইটা যা ডিমান্ড করবে আমরা সেটা প্রোভাইড করব। সেটা যদি না করতে পারি তাহলে রিজিডিটি আসে। তো এই দুটার মাধ্যমে আমরা দেখব যে কোনটা ইমপ্লিমেন্টেবল অফ এনি কোম্পানি, কোনটা নন ইমপ্লিমেন্টেবল। হাউএভার আমরা সেখানে দেখবো হচ্ছে যে বেসিক্যালি কোনটা আমার ম্যান্ডেটারি, কোনটা কম্পালশন, কোনটা বাই চয়েস। তো এইভাবে আমরা বিজনেস অ্যাকিউমেন্টের উপরে নলেজ কানেক্ট করে আমরা এগিয়ে যাব আমাদের মডিউল 8-এ। মডিউল 8 হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি এবং বিজনেস মডেল। বিজনেস স্ট্র্যাটেজির সঙ্গে এইচআর এর সঙ্গে কি রিলেশনশিপ, হাউ বিজনেস প্রসেস, সরি বিজনেস স্ট্র্যাটেজি এবং এইচআর প্রসেস আর ইন্টারলিঙ্কড। এই 8 নম্বর মডিউল থেকে আমরা সেটা শিখব। এবং বিভিন্ন আমার আপকামিং বিজনেস মডেল কি, সেই মডেলের বেস করে আমার কি কি এইচআরবিবির কাজ আছে, সেটাও আমরা এই কোর্স থেকে শিখবো, মানে মডিউল 8 থেকে। চলে যাই হচ্ছে মডিউল 9-এ, যেটা আমার অ্যাকচুয়ালি PGDU 3, যেটা বেসিক্যালি কেটার করছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের আদার এরিয়াকে, মেজর এরিয়া। ওয়ান ইজ লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট। লার্নিং আর ট্রেনিং আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। আমরা এই কোর্স থেকে শিখবো ট্রেনিং আর লার্নিং এর ডিফারেন্স কি, কি করে লার্নিং নিড আইডেন্টিফাই করা যায় এবং কি করে ইমপ্লিমেন্ট করা যায় বা ডেভেলপ করা যায়, যদি অলরেডি ইমপ্লিমেন্টেড থাকে কি করে ডেভেলপ করা যায়। মডিউল 10-এ আমরা যাবো এমপ্লয়ি এনগেজমেন্ট। এমপ্লয়ি এনগেজমেন্ট ইজ বেসিক্যালি সার্ভে, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে টোটাল আমার কোম্পানির এনগেজমেন্ট স্কোর কি, কোয়ান্টিফাই করা। তো সেই স্কোরটা ধীরে ধীরে নামছে না, স্কোরটা ধীরে ধীরে বাড়ছে। যদি বাড়ে তো বুঝতে হবে যে উই আর অ্যালাইন্ড। তো দেয়ার ফর এমপ্লয়ি এনগেজমেন্ট আসে হচ্ছে এমপ্লয়ি পার্সোনাল গোল এবং কোম্পানি গোলের অ্যালাইনমেন্টের দিক থেকে। যদি দুটো অ্যালাইন্ড হয় অটোমেটিক্যালি এনগেজমেন্ট বাড়বে। এটাও আমরা শিখবো কি করে এমপ্লয়ি এনগেজমেন্ট প্রোগ্রাম করা যায়। এমপ্লয়ি এনগেজমেন্ট আবার আমি বলছি, ওই পিকনিক অ্যারেঞ্জ করলাম বা পার্টি অ্যারেঞ্জ করলাম, দিজ আর নট এমপ্লয়ি, ইট ইজ কল্ড অ্যাজ ফান অ্যাট ওয়ার্ক, যেটা মাত্র 5% আমাদের কাজে লাগে। বাকিটা আমাদের, বাকি 95% আমাদের মেইনলি এমপ্লয়ি এনগেজমেন্ট করতেই করা উচিত। তো আমরা এমপ্লয়ি এনগেজমেন্টের ডিটেল একটা আইডিয়া নেব এবং উইথ দ্য এক্সারসাইজ যে কি করে কোনটা কি করা যায়। যখন আমার এতগুলো কাজ হয়ে মডেল এগিয়ে যাবে, তখন মডেল 11-তে আমি এগিয়ে যাব এমপ্লয়ি মোটিভেশন। 7টা মোটিভেশনের রুল কি, কোন রুলটা সবচেয়ে বেশি দরকারি, বা কোন রুলটা অনেক সময় ইকুয়াল দরকারি, কোনো সময় হাফ দরকার, আমরা সেটা এখান থেকে শিখবো। এরপরে আমরা এগিয়ে যাব হচ্ছে এমপ্লয়ি মোটিভেশনে, এই সরি রিটেনশনে, হাউ টু রিটেন অ্যান এমপ্লয়ি। কারণ এটা একটা মেজর প্রবলেম ইন দ্য ইন্ডাস্ট্রি, এমপ্লয়কে রিটেন করতে পারছি না। শুধু টাকার জন্য না, এমপ্লয়ি কেন ছাড়বে, যা ডেটা পাবো এনগেজমেন্ট থেকে। এমপ্লয়ি কেন থাকবে, তার ডেটা পাবো এনগেজমেন্ট থেকে। আমরা কি এমন বেনিফিট দিচ্ছি যার জন্য এমপ্লয়ি থাকবে, দ্যাট ইজ এমপ্লয়ি রিটেনশন। সে যেন মোটিভেশন, যে মোটিভেটেড না থাকে, এনগেজ না থাকে, রিটেনশন জিরো হবে। তো হাউ টু রিটেন দ্য এমপ্লয়িজ আমরা 11 নম্বর মডিউল থেকে শিখবো। 12 নম্বরে আমরা থাকবো এইচআর অ্যানালিটিক্সে। এইচআর অ্যানালিটিক্স মানে কি, এইচআর এর বিভিন্ন ডেটা আছে, আমরা এক্সেল মেনটেন করি বা আমরা, আমাদের সফটওয়্যার আছে। তো এই সফটওয়্যার হোক বা বিভিন্ন ডেটা হোক, এখান থেকে প্যারামিটার গুলো নিয়ে আমরা কি করে অ্যানালাইজ করব। সে ফর অ্যান এক্সাম্পল, কি করে অ্যানালাইজ করব কে কবে ছাড়বে, অ্যাট্রিশন অ্যানালিসিস। অ্যাট্রিশন অ্যানালিসিস মানে কে কবে শুধু ছেড়েছে না, কে কবে ছাড়বে। সো হাউ টু ডু দ্যাট, এইচআর অ্যানালিটিক্স উইল টেল আস কি 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 ডেটা অ্যানালাইজ করলে আমাদের কি অবজেক্টিভ অফ দ্য গোল ফুলফিল হবে। তো আমরা গ্র্যাজুয়ালি সেভাবে এগোতে থাকবো। Then we will move to the final level, that is PGDU 4.
দ্যাট ইজ লিডারশিপ কম্পিটেন্সিস অ্যান্ড লিডারশিপ পার্সোনালিটি ডেভেলপমেন্ট। এবার আমরা যারা আছি আমরা অনেকে বিজনেস লিডার আছি, আবার অনেকে হয়তো এইচআর হেডকে রিপোর্ট করে। তো এই যে অনেক সময় এইচআর হেডের টেন্ডেন্সি থাকে, তোমার মত কি বলার? তো এটা আমরা সবাই বিং প্রফেশনাল নন প্রফেশনাল এমনভাবে তৈরি থাকবো সেটা আমরা সবাই বলতে পারি যে হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দ্যাট। সো লিডারশিপ কম্পিটেন্সি হচ্ছে এগেন a setup or cluster of competencies or cluster of behaviors যেটা আমার লিডারশিপ এবিলিটিটাকে আরো বাড়িয়ে দেয়, বা আমি জিরো থেকেও লিডার হতে পারি। তার জন্য কি কি কম্পিটেন্সি দরকার আমরা এই কোর্স থেকে সেটা শিখবো। তারপরে 14 নম্বর মডিউলে আমরা যাব হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স, উইচ ইজ বেসড অন ইকিউ, ইমোশনাল কোশেন্ট। এখানে আমাদের অনেকেরই একটা ধারণা আছে আইকিউ ইকিউ এক, না। আইকিউ ইজ বাই ইন্টেলিজেন্স কোশেন্ট, যেটা জন্মানোর পরে কোনোদিনই আর চেঞ্জ হয় না। দ্যাট ইজ কল আইকিউ। ইকিউ কন্টিনিউয়ালি ডেভেলপ করা যায় বা কন্টিনিউয়াসলি ডিস্ট্রয় করা যায়। আমি ডেভেলপমেন্টের কথাই ভাবি। ইকিউ কন্টিনিউয়াসলি ডেভেলপ করতে গেলে আমার ইমোশনাল ইন্টেলিজেন্স লাগবে। আমরা ডিটেল এই কোর্সটাতে ডিটেল শিখবো যে ইমোশনাল ইন্টেলিজেন্স কি, কেন কাজে লাগে এবং কোথায় লাগবে। তো তারপরে আমরা এগিয়ে যাব হচ্ছে কোচিং এন্ড মেন্টরিং এ। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং পার্ট। সবাই কি কোচ, সবাই কি মেন্টর? নো। সো কোচ কাকে, কোচিং কারা করে, মেন্টারিং কারা করবে, এবং অ্যাট দ্য সেম টাইম কিভাবে কোচ করতে হয়, কিভাবে মেন্টার করতে হয়। লাইক কোচ অফ আ মোর অফ আ কোচ ইজ আ মোর অফ আ টেলিং, whereas mentoring is more of a listening. এই দুটো ডিফারেন্সিয়েশন যদি বুঝতে পারি, আমরা এক্সারসাইজ করে বুঝতে পারবো যে হাউ মাচ রিটেন, হাউ মাচ এমপ্লয় উই ক্যান রিটেন। আমরা তো 100 জন বললে 100 জনে করতে পারি না, কিন্তু হাউ ডু উই রিটেন দ্যাট। সো দিস কোচিং অ্যান্ড মেন্টারিং উইল ওয়ার্ক আমাদের এতটাই কাজে দেয় যে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি ছাড়ার বা কারোর উন্নতির উল্টো দিকে, জাস্ট কারোর উন্নতি কি হবে, সেটা কোচিং বা মেন্টারিং মেন্টারিং এর মাধ্যমেই হয়। কোচিং ইজ actually given by the current HOD বা current boss. মেন্টারিং সামটাইমস ইট ইজ আউটসোর্সড, বা আমরা নিজেরাও করতে পারি মেন্টারিং। আমরা সেমন ভাবে শিখবো যাতে মেন্টারিং নিজেরাও করতে পারি। তার 4টে পিলার আছে, সেই পিলার গুলো থেকে আমরা শিখবো। তো দেয়ার ফোর কোচিং মেন্টারিং হয়ে যাওয়ার পরে আমরা চলে যাব আরো কোর সাবজেক্টে, আরো ডিপার ডিটেলে, যেটাকে বলে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট সিস্টেম অ্যান্ড অফার নেগোসিয়েশন। কনফ্লিক্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইজ নাথিং বাট আ এইচআরএমএস ইয়ারপি। তো সেই কনফ্লিক্ট ম্যানেজমেন্টের টেকনিক 6 রকমের হয়। কনফ্রন্ট, তার ঠিক অপোজিট হচ্ছে এভয়েড, কোলাবরেট, কম্প্রোমাইজ। এই কয়েকটা উপায়ে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট হয়, এবং এই কয়েকজন কিভাবে নেমে একটা একটা কনফ্লিক্ট মানে ওয়ান ওয়ান লেভেল, ওয়ান ডাউন লেভেল নেমে কি করে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট রিজলভ করে, আইদার কনফ্রন্টিং অ্যাটিচিউডে বা কখন কোন অ্যাটিচিউড, কোন কোন কম্পিটেন্সি, সরি কোন প্রসেস ইউজ করব, সেটা কনফ্লিক্ট ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো। ইটস এ পিওর টেকনিক্যাল, এইচআর এ টেকনিক্যাল থিং, যে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, হাউ টু রিজলভ দ্য কনফ্লিক্ট, whether going by confronting way or avoiding way or collaborating or compromising, কখন কোনটা কোন সিচুয়েশনে আমরা ইউজ করব, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট আমাদের টেকনিক সেটা শেখায়। দেন উইল কাম টু নেগোসিয়েশন। নেগোসিয়েশন দুই সময় হয়। একটা হচ্ছে এমপ্লয়ি খুব ক্রিটিক্যাল অথবা ছেড়ে যাচ্ছে, তাকে রিটেন করার জন্য, মানে রিগ্রেটেবল অ্যাট্রিশন ক্ষেত্রে আমাদের নেগোসিয়েশন করা হয়। আর একটা নেগোসিয়েশন হচ্ছে স্যালারি দেওয়ার সময়, মানে প্রথম স্যালারিটা পাওয়ার সময়। অলওয়েজ অনেকে ভাবে যে আমরা কম পাচ্ছি, হ্যান ত্যান, এটা থাকবেই। তো হাউ ডু উই নেগোশিয়েট থ্রু কনফ্লিক্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যে হাউ ডু উই ম্যানেজ দ্য সিচুয়েশন ফর নেগোসিয়েশন। তখন যথারীতি যারা আমাদের তখন যথারীতি আমাদের আমাদের কাছে তখন লোকজন এগিয়ে আসবে যে হাউ টু নেগোশিয়েট যদি করতে পারি আমরা অ্যান্ড সলভ এনি কনফ্লিক্ট। তো মডিউল 16-তে আমরা কনফ্লিক্ট ম্যানেজমেন্ট এবং নেগোসিয়েশন শিখবো। তারপরে মডিউল 17 হচ্ছে, 17 থেকে 20 হচ্ছে আমার হিউম্যান রিসোর্স কমিউনিকেশনের মধ্যে পড়ে, আন্ডার PGDU 5। হ্যাঁ। তো এখানে আমাদের বিজনেস কমিউনিকেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। বিজনেস কমিউনিকেশন যে বিজনেসকেই করতে হবে, নো। বিজনেস কমিউনিকেশন মিনস ফ্ললেস রাইট ইংলিশ উইথ কনসাইজ, তাকে বলে বিজনেস কমিউনিকেশন। সো হাউ, হোয়াট আর দ্য এসেন্সিয়ালস অফ বিজনেস কমিউনিকেশন, দেন বিজনেস ইংলিশ ফর কর্পোরেট কমিউনিকেশন। কারণ কর্পোরেট কমিউনিকেশনে বেশি বেসিক্যালি এমন অনেক সময় ইংলিশেই কথা হয়।
তখন আমরা বিজনেস ইংলিশটা আমরা জানবো, যেটা কর্পোরেট কমিউনিকেশন বা আপনার ব্র্যান্ডিং এ আমাদের হেল্প করতে লাগবে। এবং নিজেদের কোম্পানিতে বা যেখানেই যাই না কেন, মডিউল নাম্বার 19-এ আমরা শিখবো এইচআর রিপোর্টিং। এইচআর রিপোর্ট আর রিপোর্টিং কিন্তু দুটো আলাদা। এইচআর রিপোর্ট ইজ জাস্ট দ্য আউটপুট, আমার কতজন ডেটা আছে, কতজন এমপ্লয়ি আছে, কতজন কনফার্ম হয়েছে, কতজন হয়নি। নাও এইচআর রিপোর্টিং হচ্ছে কেন হয়নি এগুলো অ্যানালাইজ করে ফাইনালি বার করা যে কেন আমার হয়নি। তো রিপোর্ট, ওয়েন ইট ইজ টু বি প্রেজেন্টেড ইট বিকামস রিপোর্টিং। সেটা কি করে হয় সেটা আমরা এই কোর্স থেকে শিখবো। আর মডিউল নাম্বার 20-তে আমরা শিখবো ইন্টারপার্সোনাল স্কিল বা ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। তো হাউ টু গিভ দ্য ফিডব্যাক, হাউ টু রিসিভ দ্য ফিডব্যাক, এবং কি কি ফিডব্যাক দেওয়া, কি কি ব্যাপারে বলা উচিত না, কি কি ব্যাপারে বলা উচিত, উই অল লার্ন ফ্রম দিস। হাউ টু কমিউনিকেট দ্য এসেনশিয়াল, মানে হাউ টু কমিউনিকেট হোয়াট এভার ইজ এসেনশিয়াল ফ্রম দ্য বিজনেস ইংলিশ, এবং থ্রু এইচআর রিপোর্টিং। তারপরে আমরা চলে যাব মডিউল 20-তে, যেটা ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। ইন্টারপার্সোনাল কমিউনিকেশন ইজ বেসিক্যালি ইন্ট্রা এবং ইন্টার। ইন্ট্রা মানে একজন, মি অ্যান্ড মি। ইন্টার হচ্ছে মি অ্যান্ড আদার্স। সো হাউ ডু আই বিকাম এফেক্টিভ মাই সেলফ বাই ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, সেটা আমরা দেখবো হচ্ছে এই মডিউলটাতে। এবং এর সঙ্গে একটা থাকবে, সেটা হচ্ছে ক্যান্ডিডেট, বেসিক্যালি এমপ্লয়ি কাউন্সেলিং। যখন আমার বেসিক কোচিং এবং মেন্টারিং কাজ না হয়, দুটোরই প্রবলেম যদি দেখা যায়, তখন আমরা এগোবো হচ্ছে কাউন্সেলিং এ, যেটা আমার দুটোই কেটার করবে। তো তারপরে আমরা এগিয়ে যাব হচ্ছে মডিউল 21-এ, সেটা হচ্ছে কম্পিটেন্সি বেসড পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম। সেটা কি? পিএমএস বা পারফরমেন্স অ্যাপ্রেজাল ইজ এ প্রসেস, পিএমএস ইজ টোটাল এন্টায়ার সিস্টেম। এর জন্য আমার কোনো সফটওয়্যার লাগে না, সফটওয়্যার থাকলে ভালো, না হলেও কিভাবে আমরা পিএমএস করব অন কম্পিটেন্সি, দ্যাট উইল গেট কভার্ড ওভার হিয়ার। এবার কম্পিটেন্সি বেস পিএমএস এর পরে চলে আসে হাউ ডু উই মেক ইট কেপিআই থ্রু গোল সেটিং এক্সারসাইজ। পারফরমেন্স বেঞ্চমার্ক কি হয়, আর আমার কেপিআই কি কি থাকে, প্রত্যেকটা এইচআর ডিপার্টমেন্টের প্রত্যেকটা লোকের কি কি থাকা উচিত, এবং বাকি কোম্পানিরও জেনারেলি কেপিআই কি কি থাকা উচিত, দ্যাট উই উইল অলসো ডিসকাস ইন দিস। মডিউল 23-এ আমার থাকবে হচ্ছে, মডিউল 21-এ হচ্ছে আমার কম্পিটেন্সি বেসড, মডিউল 23 হচ্ছে কেপিআই বেসড পারফরমেন্স ম্যানেজমেন্ট। শুধু এর সঙ্গে আমরা একটা জিনিস শিখবো, যদি হাইব্রিড অ্যাপ্রোচ হয়, শুধু কেপিআই বা শুধু কম্পিটেন্সি বেসড পারফরমেন্স বিএমএস না করে, আমরা ওভারঅল করব, করে আইডেন্টিফাই করবো তার ক্রিটিক্যালিটি কতটা অন কম্পিটেন্সি, এবং তার পারফরমেন্স উইদাউট স্কোরিং পারফরমেন্স কতটা, আর অ্যাকচুয়াল স্কোরিং, এই দুটোর মধ্যে আমরা সিমেট্রি রেখে আমরা সিলেক্ট করি যারা ওই হাইব্রিড মেথডে কাজ করে, দ্যাট ইজ কম্পিটেন্সি বেসড অ্যান্ড কেপিআই বেসড পারফরমেন্স। আদারওয়াইজ যদি শুধু কেপিআই বেস করতে হয়, জেনে থেকে আমার কেপিআই বেরোবে, সেই কেপিআই গুলো অ্যালার্ট হবে, সেই অ্যালার্টের উপরে মার্জ হবে বা ম্যাচ হবে। তো ওই জন্য মডিউল 24-এ আমরা যাব হচ্ছে বিজনেস পারফরমেন্স ম্যানেজমেন্ট। আমার এন্টার বিজনেসের পারফরমেন্স ম্যানেজমেন্ট স্কোর কত হওয়া উচিত, কি করে স্কোরটা বার করতে হয়, সেটা উইচ ইজ কল্ড বিজনেস পারফরমেন্স ম্যানেজমেন্ট। এইভাবে আমরা কমপ্লিট করব টোটাল। পিডিউ 6 কে 7-এ আমরা কভার করব এমপ্লয়ি ট্যাক্স ম্যানেজমেন্ট, যেখানে যেখানে আমাদের ট্যাক্স ম্যানেজ করতে সুবিধা হয়, সো দ্যাট আওয়ার ইন হ্যান্ড অর অ্যাকচুয়াল আর্নিং উইল বি হায়ার। তারপর আমরা চলে যাবো এইচআর অ্যাকাউন্টিং এ। এইচআর অ্যাকাউন্টিং, হোয়াট ইজ এইচআর অ্যাকাউন্টিং? মেকিং, টেক অ্যান অ্যাকাউন্ট অফ এইচআর অন বিহাফ অফ আদার্স টুয়ার্ডস দ্য এক্সপেন্ডিচার মেড। তো এইচআর অ্যাকাউন্টিং কেটার করে হচ্ছে সেই সব এরিয়াগুলো যেখানে আমি এইচআর এ ডেফিনিট মেট্রিক্স বেসড, যেহেতু অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করছি, মেট্রিক বেসড ওভারঅল আইডিয়া পাবো। তারপরে আমরা যাব বিজনেস রেশিও অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। বিজনেস রেশিও ইজ বেসিক্যালি সে প্রোডাকশন ভার্সেস সেলস রেশিও। এই রেশিওকে বেস করে আমাদের কি তার কি অ্যাপ্লিকেশন হবে, সেটা আইডেন্টিফাই করার পরে আমরা অ্যাকাউন্টিং এ গিয়ে আমরা তার তার আগে আমাদের দরকার একটা বেসিক আর্কিটেকচার অফ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং। তাহলে মডিউল 30, সরি 29-এ গিয়ে আমরা আরএনআর প্রোগ্রাম একটা দেখবো, যেটার নাম হচ্ছে কম্পিটিটিভ পে অ্যান্ড বেনিফিট স্ট্রাকচার, কম্প্যান বেন।
সেটার আর্নার পার্সপেক্টিভ দেখে নেবো যে কি করে আমরা ফাইনালি কাউকে যদি তখন আগে কোনো ভুল রেট দিয়ে থাকি, আমরা ফাইনালি কি করে করবো, হাউ টু মেক দ্য পেরোল স্ট্রাকচার। কারণ বাই দা বাই পিএমএস এর সঙ্গে কিন্তু পেরোলের কোনো প্রবলেম নেই। তো যেহেতু দেয়ারফোর দ্য পয়েন্ট অফ ফ্যাক্টর ইজ, যখন আমরা কম্পিটিটিভ পে এবং বেনিফিট স্ট্রাকচার তৈরি করব, তখন যে একটা হচ্ছে ওয়ান ইজ পেরোল অ্যান্ড ওয়ান ইজ বিয়ন্ড পেরোল। সো ওয়ান ইজ ট্রানজাকশনাল which can be easily monetized, one is relational which cannot be easily monetized। আমরা এই দুটো তফাৎ বুঝে আমরা কাকে কোনটা দেব না, বা কাকে দুটোই দেব, দ্যাট উইল গেট ডিসাইডেড। Then we will come to evaluation, job evaluation। জব ইভ্যালুয়েশন আর পারফরমেন্স ইভ্যালুয়েশনের তফাৎ একটাই। পারফরমেন্স ইভ্যালুয়েশনে আমরা একজন এমপ্লয়ের পারফরমেন্সকে রিভিউ করি। জব জব অ্যানালিসিসে, সরি, জব ইভ্যালুয়েশনে আমরা কিন্তু চারটে জায়গাতেই একসঙ্গে ক্লিয়ার করি। So job evaluation is nothing but evaluating a job, that whether this job is suitable for not for me। জব ইভ্যালুয়েশন হচ্ছে সেইভাবে করে। জব ইভ্যালুয়েশন মেনলি কেটার করে আমার কোন গ্রেডে কত স্যালারি, সেটা ডিফাইন করা। সেই জব ইভ্যালুয়েশন আমরা ডিটেলে শিখবো। তারপরে আমরা অ্যানুয়াল মেরিট রিভিউ শিখবো, যে অ্যানুয়ালি মেরিট প্ল্যানিং করে কাকে মেরিট করা যায় অ্যানুয়ালি, হু ক্যান বি দিস অ্যানুয়াল অ্যানুয়াল মেরিট রিভিউতে পড়ছে। হুম। তারপরে আমরা চলে যাবো ডিজাইন পারফরমেন্স ইনসেন্টিভ। ইনসেন্টিভ মানে পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম যখন একবার করে ফেলেছি আগে স্লাইডে দেখালাম যখন, তখন এই মডিউল নাম্বার 32-এ থাকবে হচ্ছে কিভাবে লোককে আমি অ্যাট্রাক্ট করে রেখে দেবো, হোয়াট ইজ মাই পারফরমেন্স লিঙ্ক ইনসেন্টিভ স্ট্রাকচার। পারফরমেন্স কেন বলছি, তার কারণ হচ্ছে বেসিক্যালি এই কোন যে কোনো ইনসেন্টিভ আমার কিন্তু কেপিআই অ্যাচিভমেন্ট, সুপার অ্যাচিভমেন্ট তার উপরে হয়। সো এইভাবে আমরা এগোবো। আর তারপরে আমরা এগোবো জেনারিক এক্সেল, সেটা এইচআর অপারেশনস বা এমপ্লয়ি লাইফ সাইকেল ম্যানেজমেন্টে কি কাজে লাগে। তারপর হচ্ছে এইচআর ড্যাশবোর্ড, এভরিথিং ইন ওয়ান পেজার, হাউ ক্যান উই মেক ইট, সেই চেষ্টা করবো। এক পেজ না হোক, দু পেজের মধ্যে যথেষ্ট চলে আসবে। তারপর আমরা শিখবো হচ্ছে এইচআর অটোমেশন। এইচআর অটোমেশন কি? এইচআর অটোমেশন হচ্ছে খুব সিম্পল, এইচআর এর যে প্রসেস গুলো, সেগুলো হায়ার টু রিটায়ার এন্ড টু এন্ড প্রসেস অটোমেট করে ফেলা। আর এতে কি হবে, কালকে যদি আমার চারটে লোক লাগে, এখন মেবি হয়তো একটা লোক লাগবে অটোমেশন করার পরে, কিন্তু দুটো লোক লাগবে। সেই দুটো লোককে তো আমি তখন আমি কি দুটো লোককে আউটপ্লেস করে দেবো। সো হোয়াট ইজ দ্য আউটকাম অফ এইচআর অটোমেশন ইজ দ্যাট, বেসিক্যালি অটোমেট করলে এন্টায়ার প্রসেস আপনার ওয়ার্ক ফ্লোতে চলে, তাতে অ্যাকিউরেসি লেভেল অনেক বেড়ে যায়, টাইম অনেক কমে যায়। তো এইভাবে আমরা টোটাল 9টা মডিউলে বিভিন্ন বিভিন্ন ভাবে এগোলাম। মডিউল 11-তে, পিজিডিইউ 11-তে, মডিউল পলিসি, মডিউল 4.1-এ আমরা দেখবো, 41-এ আমরা দেখবো হচ্ছে পলিসি প্রসিডিওর এসওপির মধ্যে ডিফারেন্স কি এবং কি ফার্দার ডেভেলপমেন্ট হয়েছে, আগে থেকে ডেভেলপমেন্ট হয়েছে কি, সেইটা আমরা খেটার করবো। তারপরে আমরা অর্গানাইজেশন ডিজাইন অ্যান্ড স্ট্রাকচারিং, একটা পিরামিড শেপ হয় যেখানে ওপরে থাকে মিশন, নিচে থাকে পিপল প্র্যাকটিসেস। এই পিরামিডটার সঙ্গে কি করে লিঙ্ক করতে হয় অর্গানাইজেশন স্ট্রাকচারের সঙ্গে, দ্যাট উইল কভার ইট। 43rd ম্যাটার হচ্ছে বিজনেস প্রসেস রি ইঞ্জিনিয়ারিং, একে আর অন্য কথা বলে বিপিআর। এই বিপিআর কি করে তৈরি করতে হয়, বিপিআর কি করে ভ্যালিডেট করতে হয়, সেগুলো আমরা সেগুলো এখান থেকে শিখবো। নাও তারপরে আমরা এগোবো হচ্ছে অর্গানাইজেশনের, সরি, বিজনেস প্রসেস ইঞ্জিনিয়ারিং এর পরে, হ্যাঁ, ওডি। ওডির বেসিক্যালি, ওডি ইজ ওয়ান অফ দ্য ফেভারিট সাবজেক্ট। অর্গানাইজেশন ডেভেলপমেন্ট, অর্গানাইজেশন ডেভেলপমেন্ট মানে অর্গানাইজেশন ইজ হোয়াট, কয়েকগুলি লোকের সমষ্টি যেটা কমন গোলের দিকে দৌড়চ্ছে। তো সেই অ্যাঙ্গেলে কার কোনটা ডেভেলপমেন্ট দরকার, ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট, সেটা আমার লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট টিম দেখে দেবে। ওডি টিম দেখবে হোলিস্টিক পার্সপেক্টিভে হোয়াট আর দ্য অর্গানাইজেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইজ গোয়িং অন। তাহলে তাদের আইডিয়া হবে যে একটা অর্গানাইজেশন ডেভেলপমেন্টে কি করে বিভিন্ন কর্নারে কর্নারে ডেভেলপ করা যায়, হাউ টু আইডেন্টিফাই দ্য প্রবলেম, হাউ টু রিজলভ দ্য প্রবলেম, হাউ টু রিপোর্ট to the management about the problem, not only problem, the solution he have given. So these are all optimized process যেটার মাধ্যমে আমরা অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট করতে পারবো।
এবং আমরা সেখানে কয়েকটা থিওরিও দেখবো, আপনারা দেখে রাখতে পারেন। কার্ট লুইন, হাউ কার্ট লুইন ইজ ইউজড ইন অর্গানাইজেশন ডেভেলপমেন্ট, আমরা সেটাও দেখবো। তো এইভাবে আমরা কমপ্লিট করব টোটাল পিজিডিসিউ কোর্সটা। আর কোর্স অ্যাডমিনিস্ট্রেশন তো জাহিদি সাহেব বলেইছে। সো দিস ইজ টোটাল আমার প্রজেক্ট। টোটাল আমার 12টা, যদি আমার পিজিডিসিউ হয়, প্রত্যেকটার মধ্যে যে 4টা করে আমার মডিউল আছে জেনারেলি, আমরা সেগুলোকে ইনডেপথ স্টাডি করে আমরা ফাইনালি কনক্লুশনের দিকে এগোবো যে হাউ এইচআর নলেজ উই হ্যাভ গেইন। সো দেয়ারফোর দিস ইজ দিস উইল বি আওয়ার অলওয়েজ আওয়ার আওয়ার অ্যানাদার এন্টিটি, যেখানে আমরা এগুলো কভার করবো, আর আপনারা বুঝতে পারবেন যে ইয়েস, দে আর ডুইং ইট অন দ্যাট পার্সপেক্টিভ। থ্যাংক ইউ। এনি কোয়েশ্চেন, প্লিজ ওয়েলকাম। Thank you, sir. Thank you very much for your very detailed explanation. থ্যাংক ইউ। So, dear participants, আমাদের কি কারো কোনো প্রশ্ন আছে? তোমরা প্রশ্ন থাকলে করতে পারেন। হ্যাঁ, আই থিঙ্ক কোনো প্রশ্ন নাই, যেহেতু খুব ওয়েল এক্সপ্লেন ছিল, সেলফ এক্সপ্লেনেটরি। সো নো প্রবলেম। তাহলে আমরা মোটামুটি শেষের দিকে আসছি। আমরা জানলাম কিভাবে কোর্স অ্যাডমিনিস্ট্রেট করা হবে, জানলাম কি কি জিনিস আমরা শিখবো কোর্স থেকে। সো কোর্সের ক্লাসটা শুরু হবে হচ্ছে পাপুল, ক্লাস শুরু হবে কয় তারিখ থেকে যেন? 27 তারিখ সম্ভবত, না? জি স্যার, 27 তারিখ থেকে আমাদের ক্লাসটা, রেগুলার ক্লাস শুরু হবে। ওকে, তাহলে 27শে জুন থেকে আমাদের রেগুলার ক্লাস শুরু হবে। আর যেটা বলছিলাম আগেও, যে আপনারা কাল পরশুর মধ্যে একটা প্রি কোর্স অ্যাসাইনমেন্ট পেয়ে যাবেন, ওটা সাবমিট করে ফেলবেন। এবং মিনভাইল 27 তারিখ থেকে আমরা ক্লাস শুরু করে দিব। আর একটা হাম্বল সাবমিশন থাকবে আপনাদের কাছে, যদি আপনারা মনে করে থাকেন যে কোর্সটা আসলেই ওর্দি ফর দ্য প্রফেশনাল। কারণ একটা আপনি যদি ইভেন দো পিজিডির সার্টিফিকেট বাদও দেন, সিম্পলি এতগুলো কন্টেন্টের উপর যদি একটা কম্প্রিহেন্সিভ ট্রেনিংও কোথাও আপনি করতে চান, তাহলেও এটার যে অ্যামাউন্ট যেটা চার্জ করা হয়, বা যে, মানে আই মিন কম্প্রিহেন্সিভ, আপনি হয়তো একটা কোথাও একটা কোর্স করতেছেন, ওইখানে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের কোনো কন্টেন্ট নাই বা মডিউল নাই, তাহলে এটার জন্য আপনাকে আবার আরেক জায়গায় যেতে হবে। হয়তো ওয়ার্ক প্লেস সেফটির জন্য নাই, এটার জন্য আরেক জায়গায় যেতে হবে। বাট এটা একটা খুব ওয়েল থট, যেটা একটা অর্গানাইজেশনের জুনিয়র টু মিড লেভেল পর্যন্ত এই দুইটা লেয়ারকে কাভার করে, টু সাম এক্সটেন্ট কিছু কিছু মডিউল আছে যেগুলো সিনিয়র লেভেলের জন্য প্রয়োজন হয়। সো এই এই লেভেলের একটা ইনক্লুশন করে একটা একটা কম্প্রিহেন্সিভ কারিকুলাম তৈরি করা হয়েছে। সো সো ইফ এনিওয়ান থিংস দে আমি একটা 48টা ক্লাস করলাম, সো 1.5 আওয়ার করে এই 48টা টপিকের উপরে এইচআরের, এটাও আপনার অন্য একটা জায়গায় একটা সিঙ্গেল আই মিন প্লেস থেকে পাওয়াটাও অনেক সময় জটিল হয়ে যায়। সো দ্যাট উইল বি রিয়েলি রিয়েলি ভেরি বেনিফিশিয়াল ফর দ্য প্রফেশনালস। ইফ ইউ ফিল সো, আমাদের হাম্বল সাবমিশন থাকবে আপনাদের প্রতি, আপনারা আপনাদের টাইম লাইনে আমাদের আপডেটেড ফ্লায়ারটা শেয়ার করে দিন। যেহেতু আমরা ক্লাস শুরু করবো 27 তারিখ থেকে, উই ক্যান টেক সাম মোর এনরোলমেন্ট উইদিন দিস ব্যাচ। উইথ দ্যাট নোট আমরা কনক্লুড করছি এখানেই। আবারও সবাইকে ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে জয়েন করার জন্য, যুক্ত থাকার জন্য, এবং পার্টিকুলারলি সুমিত স্যারকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি, উনি আমাদেরকে সময় দিয়ে সহযোগিতা করার জন্য, যেটা উনি সবসময় করে থাকেন আমাদের জন্য। অনেক থ্যাংক ইউ বছর স্যার। ধরে আমি আপনাদের সঙ্গে যুক্ত। আশা করি প্রত্যেকেই এনজয় করবেন কোর্সটা, কারণ আমরা মেনলি ফোকাস করি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশনে। তাহলে যাতে আমরা নিজেদের ওয়ার্ক প্লেসে ইমপ্লিমেন্ট করতে পারি, জুনিয়র থেকে মিডিল, মিডিল থেকে সিনিয়র, এভরিওয়ান, যেটা জাহিদি সাহেব বললেন। রাইট। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।